এই ঘটনাটি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ঘটেছিল। যখন ঘটেছিল তখন আমরা গ্রামে একই সঙ্গেই থাকতাম। পরবর্তীতে ভাইয়ার চাকরি হবার সুবাদে সে এখান থেকে চলে যায় এবং বর্তমানে সে তার চাকরির স্থলে রয়েছে। ঘটনাটি শুনলে আপনারা সবাই নিশ্চিত রূপে অবাক হবেন। সেহেতু বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। বরাবর মতো কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। আশা করি আজকের ঘটনাটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে ভিডিওর কমেন্টে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমাদের ভিডিওতে লাইক করবেন। কমেন্ট করতে তো টাকা পয়সা লাগে না, আপনারা বেশি বেশি করে ভিডিওতে এঙ্গেজমেন্ট দিলেই আমরা বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতে থাকবো। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল আমার চাচাতো ভাইয়ের সঙ্গে। বর্তমানে আমার চাচাতো ভাই একজন অ্যাডিশনাল এসপি এবং তিনি যখন গ্রামে থাকতেন তখনই ঘটনাটা ঘটেছিল। সঙ্গত কারণেই আমি আমাদের পরিচয় গোপন রাখছি এবং আমাদের পরিচয়টা বলছি না। ঘটনাটি যেদিন থেকে ঘটা শুরু করে সেদিন হচ্ছে আমি এবং আমার ভাই একসঙ্গেই ছিলাম। আমরা দুজনেই চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম। আমি তখন অনার্স থার্ড ইয়ারে পড়ি আর আমার ভাই যার সঙ্গে কিনা ঘটনাটি ঘটেছে সে তখন গ্র্যাজুয়েশন শেষ করে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। তার প্রিলি পাশ হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে হচ্ছে সে রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যেহেতু তার পরীক্ষা ছিল সেহেতু সে রাত জেগে পড়াশোনা করত। অনেকদিন দেখা যেত পড়াশোনার মাঝখানে আমাকে ডাক দিয়ে গল্প করতো যখন ভীষণ রকমের খারাপ লাগতো বা পড়াশোনা করতে ইচ্ছে হতো না। আমরা একটু রাস্তার সামনে দিয়ে হাঁটাহাঁটি করতাম। আবার অনেকদিন আমরা দেখা যেত নদীতে গোসল করতে যেতাম, কারণ হচ্ছে সারা রাত ভরে পড়ে নাকি মাথা যন্ত্রণা হতো এবং একটু রিল্যাক্সেশনের জন্য আমাকে নিয়ে সে নদীতে গোসল করতে যেত। ওই রাত্রেবেলায় শুরুতে বিরক্ত হতাম, কিন্তু এর পরের থেকে ভালো লাগতে শুরু করলো, কারণ হচ্ছে আমরা দুজনেই খুব ভালো বন্ধু এবং ভাই ছিলাম। আমাদের দুজনের মধ্যে বেশ খানিকটা মিল ছিল। যেদিন আসলে ঘটনাটি ঘটে সেদিন খুবই চমকপ্রদ এবং কাকতালীয়ভাবে ঘটনাটা ঘটে গিয়েছিল। ওই দিন প্রায় রাত 1:30 বাজে তখন আমার ঘুম ভেঙে গেল ওর ডাকে। ওর নাম ছিল রিশাদ। রিশাদ আমাকে ডেকে বলল কি যে চল বাইরে আয়, ভালো লাগছে না, একটু গোসল করে আসি। আমি বললাম আজকে আমি যাবো না রে, আমার ভালো লাগছে না। রিশাদ তখন জানালো আরে চল না, আজকে চেয়ারম্যানের পুকুরে চল। ওই পুকুরে তো শান বাঁধানো আছে, নদীতে পানি খুব একটা নেই। শুধু নদীতে নয়, কোনো পুকুর ঘাটেই তো পানি নেই, শুধুমাত্র চেয়ারম্যানের শান বাঁধানো পুকুরে পানি আছে, কারণ উনি নাকি মোটর দিয়ে পানি দিয়েছেন। এটা আমরা জানতাম। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তবে ভাই চল আমরা আজকে চেয়ারম্যানের বাগানে একটু হানা দেই। চেয়ারম্যানের বাগানের এই পাশের যে দুটো নারকেল গাছ আছে না, ওই নারকেল গাছ দুটোতে খুব ভালো নারকেল ধরেছে। আমরা অনেকদিন ধরে এটার উপর নজর রাখছিলাম, আজকে বোধহয় সুযোগ হয়েছে। আমরা দুজনে বের হয়ে পড়লাম, রিশাদ এবং আমি দুজনে বের হয়ে চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়ে সেই নারকেল গাছের পাড়ে গেলাম। নারকেল গাছটা আমার ছিল সেই পুকুর পাড়ে, যে পুকুরে কিনা আমরা গোসল করব। আমি এবং রিশাদ দুজনে সেই নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছি ওঠার জন্য। বাড়ি থেকে একগুচ্ছ দড়ি নিয়ে এসেছিলাম ওঠার জন্য। আমি এবার খুব ভালো গাছ বাইতে পারি, রিশাদও পারে, তবে আমি গাছে উঠলাম। গাছে উঠে এক কান নারকেল নিচে পারলাম, পেটে দুজনে সেই পুকুর পাড়ের পাশে বসেই খেতে লাগলাম। ততক্ষণে আমাদের পুকুরের দিকে নজর যায়নি। সঙ্গে করে দা নিয়ে এসেছিলাম, যার কারণে নারকেল কাটতে সুবিধা হলো। দুজন বসে পেট ভরে সেখানে ডাবগুলো খাওয়ার পরে আমরা পুকুরের সেই শান বাঁধানো সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নিচে গোসল করার জন্য ঝাঁপ দিতেই যাব, কিন্তু আমার আগে রিশাদ সেই পুকুরে ঝাঁপ দিল। আর এত রাত্রেবেলা নিশ্চয়ই কেউ এসে জিজ্ঞেস করবে না যে এই পুকুরে কি করছো। আর এই পুকুরে বেশ বড় বড় মাছ আছে, বড়শি আনলে মাছ ধরা যেত। রিশাদ সঙ্গে সঙ্গে নামার পরে সে আর উঠছে না। আমি দেখে অবাক হয়ে গেলাম, কিরে কই গেল? খানিকক্ষণ বাদে দেখলাম রিশাদ উপরে উঠছে আবার নিচে নামছে। আমি বুঝতে পারলাম না, মানে এমন ভাবে উপরে উঠছে নিচে নামছে, দেখে মনে হচ্ছে সে সাঁতার জানে না। আমি সঙ্গে সঙ্গেই পানিতে ঝাঁপ দিলাম। ঝাঁপ দিয়ে রিশাদকে যতই টানছি কিন্তু মনে হচ্ছিল যে ওকে কেউ নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। রিশাদ এবং আমি দুজনেই হাবুডুবু খেতে লাগলাম। তারপর খানিকক্ষণ বাদে সমস্ত জোর ছেড়ে দিল আমাদেরকে এবং আমরা দুজন পুকুরের উপরে উঠে পড়লাম। উপরে উঠে চারিদিকে দেখি, তখন মানে একটু আগেই জ্যোৎস্না রাত ছিল এবং খুব ফকফকা দেখা যাচ্ছিল সবকিছু।
কিন্তু হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। চারিদিকে যেসব নারকেল গাছগুলো ছিল সেগুলো খুব জোরে বাতাসে দুলছিল। আর শান বাঁধানো পুকুরের পাড়েই একটা কদম গাছ ছিল। সেই কদম গাছের ডালে দেখলাম দুটো বাজ পাখির মতো পাখি বসে আছে। কিন্তু সবথেকে অবাক করার মতো বিষয় হচ্ছে সেই পাখি দুটোর গায়ে জ্বলজ্বল করে আগুন জ্বলছে। এত অদ্ভুত পাখি আমি আমার জীবনে দেখিনি। আমি ফিনিক্স পাখির কথা গল্পে কবিতায় পড়েছি, কিন্তু এটা তো ফিনিক্স পাখি না যে তার গায়ে আগুন জ্বলবে। আর ফিনিক্স পাখি তো বাস্তবে এক্সিস্ট করে না। ঋষাদ এবং আমি দুজনে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেলাম। ঋষাদ বলল আমাকে কেউ একজন মাথা ধরে পানিতে চুবাচ্ছিল, মানে ডুবাচ্ছিল। আর যখন আমি লাফ দিলাম তখন আমি নিশ্চিত রূপে বলতে পারি যে আমি কারোর গায়ের উপর পড়েছি। কিন্তু আমি তো লাফ দেওয়ার সময় এখানে কাউকে দেখতে পেলাম না, বা এইখানে কোনো প্রকার কোনো মানুষ থাকবে এটা তো সম্ভব না। আমি এবং ঋষাদ দুজনেই প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেলাম, এবং সেই পাখি দুটো দেখে তো আরও বেশি। চারিদিকে তখন ঝড় তুফান উঠে আসতে লাগলো। আর এখন চৈত্র মাসের সময়, এই সময় ঝড় তুফান আসবে সেটা তো প্রায় অসম্ভব ব্যাপার। তারপর আমরা দুজন ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে আসলাম। আমাদের সেই দাওটাও সেখানে ফেলে আসলাম, যেটাতে কিনা আমরা ডাব কাটার জন্য নিয়ে গিয়েছিলাম। এত পরিমাণ ভয় পেয়েছিলাম যে ঋষাদ তার লুঙ্গি পর্যন্ত ফেলে প্রায় অনেকটা উলঙ্গ অবস্থায় চলে আসে সেখান থেকে। বাড়িতে এসে দ্রুত গামছা পরে নেয়। এত পরিমাণ ভয় পেয়েছিলাম আমরা দুজন। তার লুঙ্গিটাও সেখানে ফেলে আসে। আমি এবং ঋষাদ দুজনে বাসায় আসার পর ভাবতে থাকি দা এবং লুঙ্গি দুটোই সেখানে ফেলে এসেছি, যদি চেয়ারম্যানের লোকজন চিনে ফেলে। তখন ঋষাদ জানালো আরে না, চিনবে না, এরকম লুঙ্গি গ্রামের কতজনের আছে। আর তাছাড়া যে পরিমাণ ভয় পেয়েছি আমি আর ওই পুকুর ঘাটে এখন আর যেতে পারবো না, যদিও যাই কালকে সকালবেলা। ঋষাদ এবং আমি দুজনেই প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম। তারপর আমি ঘুমাতে চলে গেলাম। ঋষাদ বলল কি যে আজকে একা একা আমি পড়তে বসবো না, তুই এক কাজ কর, তুই আমার সাথে শো। তারপর আর কি মাথাটা মুছে একদম ফ্রেশ হয়ে আমি ঋষাদের সঙ্গে ঋষাদের বিছানায় শুলাম। আর ঋষাদ পড়তে লাগলো। প্রায় ফজর পর্যন্ত পড়ে দেখলাম ওর টেবিলেই ঘুমিয়ে পড়েছে। আমি উঠে ফজরের নামাজ পড়ে সেই পুকুর ঘাটে গেলাম। যাওয়ার পরে দেখি সেই দা এবং লুঙ্গি সেখানেই পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে সেই দুটোকে তুলে নিলাম। তারপর বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়িতে এসে ঋষাদকে ডাকতে যাব তখন বেলা 8টা বাজে। ঋষাদকে ডাকতে গিয়ে তার শরীরে দেখি ভয়ঙ্কর লেভেলের জ্বর। কারণ হচ্ছে গত রাতেই তো ঠিক ছিল, কিন্তু আজকে তার শরীর এত বেশি খারাপ হয়ে গেল কিসের জন্য। ঋষাদকে আমি শুয়ে দিলাম বিছানার পর। সে আবল তাবল বলছিল যে ও আমাকে নিয়ে যাবে, ও আমাকে মেরে ফেলবে, এরকম কোনো কিছু বলার চেষ্টা করছিল। কিন্তু আমি বললাম কি হয়েছে, কে নিয়ে যাবে আর কে মেরে ফেলবে তোকে। ঋষাদের এই কথা শুনে আমি নিজেই হকচকিয়ে যাচ্ছিলাম। আমি চাচা এবং চাচিকে ডেকে বললাম আপনাদের ছেলের তো ভীষণ জ্বর এসেছে, গতকালকে তো আমি ওর সঙ্গেই ছিলাম। চাচা এবং চাচি এসে দেখলেন যে আসলে ঋষাদের গায়ে প্রচন্ড জ্বর। ঋষাদের এরকম পরিস্থিতি দেখে সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল, আমি নিজেও। কিন্তু গতকালকে যা হয়েছিল সেসব ঘটনা তো আর চাচা এবং চাচিকে বলা যাবে না। চাচা পেশায় একজন কৃষক। অনেক ছোটবেলা থেকেই ঋষাদকে অনেক কষ্ট করে আমার চাচা মানুষ করেছে। যদিও আমার বাবা একজন ব্যবসায়ী, কিন্তু ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমার বাবা কোনো প্রকার হিংসা নিজের মনে পুষে রাখেনি। ঋষাদকে ছোটবেলা থেকেই অনেক বেশি সাহায্য করতো পড়াশোনার কাজে। যেমন আমার চাচা তার স্কুলের ফিস দিতে পারতো না। অনেক বছর দেখা গেল যে ফলন কম হওয়া সত্ত্বে আমার চাচা ঠিকমতো খেতে পারতো না, তখন আমার আব্বা এদেরকে দেখাশোনা করতো। সব মিলিয়ে আমরা একটা পরিবারই। কিন্তু ঋষাদ ছোটবেলা থেকে খুব বেশি মেধাবী ছিল, সবসময় ক্লাসে ফার্স্ট হতো এবং এখন পর্যন্ত সব জায়গাতেই ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। ঋষাদ যে বিসিএস ক্যাডার হবে সেটা আমি খুব ভালোভাবে জানতাম, কারণ যে প্রথম চান্সেই এরকম অল্প পড়াশোনা দিয়ে প্রিলি পাস করতে পারে সেই ছেলে রিটেন পাস করে ভাইভা পাস করতে পারবে। আমাদের বিশ্বাস ছিল যে সে পারবে, যার কারণে দিনরাত এক করে ঋষাদ পড়াশোনা করত। কিন্তু হঠাৎ করে ঋষাদের এরকম ভাঙাচোরা জ্বর দেখে আমরা সবাই বেশ চিন্তিত হয়ে পড়লাম। চাচাজিও একটু চিন্তিত হয়ে পড়লেন। ঋষাদকে 2 দিন বাদে নেওয়া হলো হসপিটালে। এই 2 দিন সে এক ফোঁটাও চোখ বোলাতে পারেনি। সে আবল তাবল বলছিল ও আমাকে নিয়ে যাবে, ও আমাকে মেরে ফেলবে, এরকম ভাবেই তার জ্বর 2 দিনে এক ফোঁটাও কমেনি। ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা জানালো জ্বর দ্রুত ঠিক হয়ে যাবে, আপনারা এই ওষুধগুলো নিয়ে বাড়িতে চলে যান। আর একটা স্যালাইন দিয়েছিল, সেই স্যালাইনটা নিয়ে শরীরে পুশ করে তারপর বাড়িতে চলে এসেছিলাম। প্রায় সপ্তাহখানিক পরে ঋষাদ সুস্থ হয়ে গেল।
সুস্থ হয়ে যাওয়ার পর সেই আগের মতো পড়াশোনা করতো। আর ও হচ্ছে রাত্রেবেলা ঘুমাতে পারতো না। ও বলতো ও আমাকে নিয়ে যাবে। আমি রাত্রেবেলা রিশাদের সঙ্গেই ঘুমাতাম। আর আমার যেহেতু এরকম পড়াশোনা কিছু ছিল না, আমি 11টার মধ্যেই ঘুমিয়ে যেতাম। আর ও সারা রাত জেগে পড়তো। প্রথম যেদিন আমি রিশাদের সঙ্গে থাকলাম, মানে জ্বর শেষ হওয়ার পরে, হঠাৎ করেই ও কিছু একটা দেখে চিৎকার করে উঠল। চিৎকার দেখে আমি ঘুম ভেঙে বললাম, কি হয়েছে? রিশাদ তখন বলল, কেউ একজন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এবং আমার মাথায় সজোরে আঘাত করছিল, কিন্তু কিসের জন্য সেটা আমি জানি না। এই কথা শুনে আমি বললাম, ধুরো, এসব তোর মনের ভুল, কেউ আবার এরকম করে নাকি? তখন রিশাদ বলল, তুই বিশ্বাস কর, আমি স্পষ্ট কোনো মেয়ে মানুষের কণ্ঠ আমি আমার নিজের ঘরের ভিতরে শুনতে পেয়েছি। রিশাদ যখন চিৎকার করে উঠল, আমি ঘুম থেকে জেগে দেখি সে এক কোনায় শুয়ে আছে, মানে শুয়ে থাকার মতো বসে আছে। আমি বললাম, কি রে, এখানে বসে আছিস কিসের জন্য? রিশাদ যখন জানালো তার ঘরের ভেতরে সে 2 দিন যাবৎ অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে। আমি বললাম, কি জিনিস দেখছিস? রিশাদ আমাকে জানালো, কোন একটা মেয়ে হাসাহাসি করে, কিন্তু তাকে এখানে দেখতে পাওয়া যায় না। আবার যখন আমি ঘুমাই, আমি দেখি আমি নিচে পড়ে আছি, আর ঘুমের সময় আমি দেখতে পাই যে কেউ আমার পা ধরে নিচে আমাকে ফেলে দিয়েছে। মাঝে মধ্যে মাথায়ও আঘাত করে। শুধু তাই নয়, অনেক সময় তো আমাকে পেছন দিয়ে ধাক্কা ভরে নিচে ফেলে দেয়। গতকালকে এমনটা হয়েছে। আসলে আমি ওই 2 দিন বাড়িতে ছিলাম না, যার কারণে রিশাদের কাছেও ঘুমাইনি, আর রিশাদের কি হয়েছিল সেসব বিষয় আমি জানতাম না। পরবর্তীতে রিশাদ যখন আমাকে এইসব জিনিসপাতি দেখালো, আমি আসলে বুঝতে পারলাম যে নিশ্চয়ই আমাদের উপর কোনো খারাপ নজর পড়েছে, কোনো খারাপ জিনিস আমাদের উপর নজর দিয়েছে। আমি এই সমস্ত কিছু বুঝে গেলাম যে সেদিন রাতের বেলা রিশাদ যখন আমাকে বলছিল যে সে কোনো কিছুর একটা উপর পড়েছে, আমি নিশ্চিত শিওর হয়ে গেলাম যে এটা নিশ্চয়ই কোনো জিন হবে। কারণ আমি আমার আব্বা এবং দাদির কাছ থেকে বিশেষ করে এই ঘটনাগুলো শুনেছি যে জিনেরা রাত্রেবেলা বিভিন্ন পুকুর ঘাটে গোসল করতে আসে। আর চেয়ারম্যানের পুকুরে সাধারণত রাত্রেবেলা কেউ যাওয়ার সাহস করে না, কারণ তার প্রাচীর দিয়ে ঘেরা বাড়ির মধ্যে এরকম একটা শান বাঁধানো পুকুর, সেখানে কেই বা প্রবেশ করবে, তাই না? সেই কারণেই হয়তো ওইখানে ওরা গোসল করতে আসে। এবং জিনেরা যে এমনটা করে সেটা আমি বিভিন্ন বইতে এবং সিনেমায় দেখেছি, যার কারণে আমার বিশ্বাস করতে একটুও কষ্ট হলো না। আমি রিশাদকে কোনো কিছু বললাম না। ওই দিন রাতে আমি রিশাদের সঙ্গেই ঘুমালাম। অর্ধেক রাত্রেবেলা আমার ঘুম ভেঙে গেল। শুধু আমার নয়, আমি দেখি রিশাদ উঠে কান্নাকাটি করছে। আমি বললাম, কি হলো, কান্নাকাটি করছিস কিসের জন্য? রিশাদ তখন বলল, ওইখানে কেউ একজন দাঁড়িয়েছিল যে কিনা আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি তোকে কতবার ডেকেছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আমি বললাম, তুই আমাকে হাত দিয়ে নড়াচড়া করতি। তখন রিশাদ আমাকে বলল, যখন আমি ঘুমিয়েছিলাম ঠিক তখন কেউ একজন উপরে উঠে সজোরে আমার 2 হাত চেপে ধরে। অন্ধকারে তাকে দেখা যাচ্ছিল না, কিন্তু সে যে আমার পেটের উপর বসে আমার 2 হাত চেপে ধরছিল এবং আমি যে কথা বলতে পারছিলাম না, সেটা আমি তোকে কিভাবে বোঝাবো? আমার তখন বুঝতে একটু বাকি রইল না যে 100% রিশাদকে কোনো জিনে আঁচড় করেছে। কারণ হচ্ছে সেদিন রাতে আমরা ওইখানে ওই জিনের উপর সম্ভবত পড়ে গিয়েছিলাম এবং রিশাদ পড়েছিল বলে রিশাদের ওপর হামলা করেছে, আর আমার উপর আমি তার উপর পড়িনি বলে আমাকে কোনো কিছু করেনি। আমি এটাই ভাবতে লাগলাম, আমি কি করব সেটাই ভাবছিলাম, কিন্তু রিশাদের সঙ্গে এসব হওয়া কোনোভাবেই থামছিল না। প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে তাকে বিরক্ত করার চেষ্টা করত। এরকম করতে করতে বেশ কিছুদিন কেটে যায়। আমি যখন রিশাদের সঙ্গে ঘুমাতাম তখন ওর খুব একটা সমস্যা হতো না, কিন্তু যে 2 দিন আমি ছিলাম না সেই 2 দিন ওর নাকি অনেক সমস্যা হয়েছিল। আর যেহেতু ও বেশিরভাগ সময় রাত জেগে পড়াশোনা করত, ওকে প্রচুর পরিমাণ বিরক্ত করত। যেমন হঠাৎ করেই জানালার পাল্লাগুলো এত জোরে বাড়ি দিত যে ভয় পাওয়ার উপায়। বিদ্যুৎ চলে যাওয়ার পর যদি হারিকেন চালানো হতো, সেই হারিকেনটা নিভিয়ে দিত। নানান ধরনের বিপদে আমরা পড়তে লাগলাম। এর কয়েকদিন পরেই শুরু হলো আরো বেশি অত্যাচার। আমরা যে ঘরে ঘুমাতাম সেটা ছিল টিনের চালের ঘর। অর্ধেক রাত হওয়া মাত্রই, মানে রাত 12টা বাজা মাত্রই আমি তো আগে ঘুমিয়ে পড়তাম, আর রিশাদ ভাই তো পড়াশোনা করত। যেহেতু তার সামনে BCS রিটেন পরীক্ষা, তো তাকে তো পড়তেই হবে। রিশাদ ভাই মোটামুটি দিনে 12, 13, 14 ঘন্টা পড়তো, অনেকদিন 18 ঘন্টা পড়তো। তো এই পড়ার কারণে তার অল্প একটু ঘুমানোর সময় ছিল, সেই অল্প ঘুমানোর টাইমেও এরকমভাবে বিরক্ত করতো। রিশাদ ভাই সাধারণত ওই রাত 12টা থেকে রিশাদ ভাই সাধারণত শিফট করে ঘুমাতো। রাত্রের 11টা বাজে ঘুমিয়ে আবার মধ্যরাতে 3টার দিকে উঠতো, উঠে পড়তে বসতো। আবার দেখা যেত সকাল পর্যন্ত পড়ে আবার সকালে একটু ঘুমাতো, আবার দুপুরবেলা উঠে পড়তে বসতো। এরকম করেই রুটিন ছিল তার। তো বেশিরভাগ সময় রাত্রে 12টা বাজে ঘুমাই যেতাম আমরা দুজন। তো ওই দিন প্রথম আমাদের সঙ্গে যেটা ঘটে, রাত্রের তখন 1টা হবে, আমিও ঘুমিয়ে আছি, রিশাদ ভাইও ঘুমাই আছে। তো তখন
আমাদের চালের উপর হেলিকপ্টারের মতো শস্য করতে করতে কোনো কিছু একটা এসে পড়লো এবং এসে মানে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করছিল এবং বোঝা যাচ্ছিল যে তাদের হাত পা আসলে দুইটা না, হাত এবং পা সহকারে 4 হাত পা দিয়ে তারা ওইটার উপর লাফালাফি করতেছিল। তো সাধারণ কোনো মানুষ যদি এত দ্রুত লাফালাফি করে তাহলে তার নির্ঘাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর তা না হলে তো সে ওইখান দিয়ে আর কি পড়ে কোনো জিন যদি না হয় তাহলে তো পড়ে যাবে না, তাই না? তো আমি ওটাকে জিনি ভাবলাম এবং ঋষাদও প্রচণ্ড ভয়ে হাওয়া করে কান্নাকাটি করে উঠলো। আর ও তখন কিন্তু বেশ ভালোই বড় ছিল, আমার থেকে যেহেতু 3 বছরের বড়। তো আমি পরবর্তীতে বললাম, ভাই তুই চুপ কর, কিছু হবে না। তো এরপরে হচ্ছে কি কিছুক্ষণ বাদে ওইখানে উপর থেকে শব্দ আসলো যে তোদেরকে ছাড়বো না, আমি তোদের একদম শেষ করে ফেলবো, তোরা সেদিন আমাকে ব্যথা দিয়েছিস, এর প্রতিশোধ আমরা নেবই। তো এটা বলার পর আমি আসলে প্রচণ্ড পরিমাণ সিরিয়াস লেভেলে চলে যাই। আমি সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি। তো ততক্ষণ পর্যন্ত ওরা যায়নি যতক্ষণ না পর্যন্ত ফজরের আজান হয় আর কি। সারা রাত ধরে ওরকমভাবে চলতেই থাকে, আর আমরা বাহিরেও বের হতে পারছিলাম না, যে বের হলে নাকি কি না কি হয়। আমরা ভয়ে দুজনে ঘরের ভিতরে বসেছিলাম। তো যখন ফজরের আজানটা হলো তখন আর কি ওই জিনিসটা ওইখান থেকে চলে গেল জিনিস। তারপর আমি এবং ঋষাদ দুজনেই উঠে বাইরে এসে আমার আব্বা আম্মা এবং চাচা চাচিকে জানালাম। তারা বললো কি যে এতদিন কেন বলিস নাই। আমার চাচা আবার যে ছিলেন উনি আবার কোরআনের হাফেজ ছিলেন এবং আমার আব্বাও ঠিক ওরকমই খুব ভালো 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং দোয়া কালাম হাদিস কালাম সবকিছু ভালোভাবেই জানতেন। তো আব্বা এবং চাচা দুজনে মিলেই আসলে বিষয়টাকে খতিয়ে দেখার কথা ভাবলেন এবং আমাদের দুজনকে বললেন কি যে তোরা আর রাত বেরাতে বের হবি না কোথাও, কারণ আমাদের দুজনে তো রাত বেরাতের খুব বের হওয়ার অভ্যাস ছিল। প্রায় প্রত্যেক দিনই আমরা দুজন রাত্রেবেলা বের হতাম। ওই যে ঋষাদ ভাইয়ের পড়াশোনা করতে করতে অনেক সময় মাথা হ্যাং হয়ে যেত, ঠিক তখন সে হচ্ছে গিয়ে রাত্রেবেলা ওই বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসতাম আমরা। তো এই অভ্যাসটা আমাদেরকে বন্ধ করতে বললাম কি আচ্ছা ঠিক আছে, আমরা আর বাইরে যাবো না, আর যে বিপদে পড়েছি। পরে হচ্ছে কি আমার আব্বা ঋষাদ ভাইকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক না, তিনি মূলত মৌলবী এবং এইসব বিষয়েও খুব জানাশোনা আছে তার নিজের কাছেও নাকি 2-1টা জিন আছে, এটা আমরা ওইখানে যাওয়ার পর শুনি। তো এর পরবর্তীতে আমি এবং আমার ভাই ঋষাদ দুজনে আমরা সেই তান্ত্রিকের কাছে যাই। আমার আব্বা চাচা সবাই ছিলেন আমাদের সঙ্গে। তো এই কথা আবার বাড়ির মহিলাদেরকে জানাইনি, কারণ মহিলারা জানালে হয়তো ভয়টাই পাবে, তো যার কারণে তাদেরকে জানানো হয়নি। তো এর পরবর্তীতে ওই তান্ত্রিকের কাছে যখন যাওয়া হয়, তো যাওয়ার পরে তান্ত্রিক বলে কি যে এর হচ্ছে গিয়ে আমি যেটা ভেবেছিলাম আর কি ঠিক তেমনটাই। আমরা দিনকে রাত্রেবেলা যে নারকেল গাছে উঠেছিলাম, ওই নারকেল গাছেও হচ্ছে গিয়ে ওই জিনেরা বসেছিল। তো আমি তো নারকেল পেড়ে নেমে গিয়েছিলাম, আর আমাকে তেমন কিছু করেনি, কিসের জন্য জানি না। তবে ঋষাদ ভাইয়ের উপর ওই সেম যেটা ভেবেছিলাম আমরা, যে ঋষাদ ভাই ওই গোসল করতেছিল, ঠিক তখনই হচ্ছে কি ওই পানির ভিতরে লাফ দেয়। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জিনিসটার উপরে পড়ে, জিনটার উপরে পড়ে, এবং হয়তো সে ব্যথা পেয়েছিল, যার কারণে আমাদের দুজনকে ওদিনকে কিন্তু পানির ভিতর ভালো মতো নাকানি চোবানি খাইয়েছিলাম। আমরা কিন্তু ভয় সেখানে লুঙ্গি ফেলে পালিয়েছিলাম। তো এই সমস্ত ঘটনা আমি সেই পীর বাবাকে বা সেই মৌলভী সাহেবকে খুলে বলি। তো উনি তখন জানায় যে তোরা এটা ঠিক করিসনি, কারণ হচ্ছে যে মেয়ে জিনটার উপর তোরা পড়েছিস, ওই মেয়ে জিনটা হচ্ছে গিয়ে তোদেরকে ছাড়বে না। ওরা ওই দিনকে হচ্ছে গিয়ে ওরা যখন গোসল করতে গিয়েছিল তোদেরকে বিরক্ত করেছিলি। শুধু বিরক্ত নয়, তোরা যখন নারকেল পাড়ছিলি ওরা তোদেরকে দেখেছে, কিন্তু তোরা যখন পুকুর ঘাটে আসবি তো ওরা ওইটা ভাবেনি কখনো, কিন্তু এসে যে এরকম লাফ দিবি তাদের গায়ের উপর, ওইটা হচ্ছে গিয়ে ওই জিনের মেয়ে এইখানে মাঝে মধ্যে গোসল করতে আসে, এবং ওইদিনকে গোসল করতে আসার সময় বান্ধবীদের সঙ্গে গোসল করতেছিল, এবং তোরা কোনো কথা না বলে পানির ভিতরে ঝাঁপ দিয়েছিল এবং ওর গায়ের উপর পড়েছিল আর কি। তো ও ব্যথা পেয়েছিল, এবং ওইখানে আরো 2-3টা জিন ছিল যারা কিনা তোদেরকে চুবিয়েছিল মেবি ওই দিনটা। তো আমি বললাম কি যে হ্যাঁ আমাদেরকে পানিতে চুবিয়েছিল। আর তখন আমি বললাম কি যে আপনি এত কিছু জানলেন কিভাবে? তো তখন সেই মৌলভী সাহেব জানালেন কি যে আমি জানি আমার কাছে যে জিন আছে ও হচ্ছে গিয়ে সমস্ত কিছু খোঁজ করে এনে এসে জানিয়েছে। তো এই সমস্ত বিষয় তোরা যেটা করেছিস আসলে এটা একটা অপরাধ করেছিস। তো এর কারণ হচ্ছে ও তোদের পিছু ছাড়বে না, ও তোদেরকে যে কোনোভাবে যেভাবেই হোক এরকমভাবে শায়েস্তা করবে এবং তোর ক্ষতি করবে। তো আমার আব্বা তো এবং চাচা দুজনেই তো হাওয়া করে পড়লেন যে আমার ছেলেকে বাঁচান ওই জিনিসটার হাত থেকে, এটার উপায় কি? তো তখন সেই তান্ত্রিক বললো কি যে তুমি এক কাজ করো, এই যে একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা তুমি পড়ো এবং তোমার বাড়ি হচ্ছে বন্ধ দিতে হবে, যাতে করে ওই জিনিসটা প্রবেশ করতে না পারে তোমার বাড়িতে। আর বেশ কিছুদিন যখন তোমার কাছাকাছি আসতে পারবে না তখন ওরা এমনি ওইখান থেকে সরে যাবে। আর যদি না সরে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পরবর্তীতে যা করা যায় আমি করবো না, আর এই তাবিজটা কিন্তু কখনো খুলবে না। তো
তো আমাদের দুজনকে দুটো তাবিজ দেয়। আমার হাতে একটা তাবিজ ছিল এবং রিশাদ ভাইয়ের একটা তাবিজ। রিশাদ ভাইয়ের হাতে যেটা ছিল সেটা বেশি শক্তিশালী, আর আমাকে তো কোনো কিছু করতো না, আমি তো ওইসব কোনো কিছু দেখিও নাই। কিন্তু ওইটা যে একটা মেয়ে পরি মেয়ে ছিল বা একটা মেয়ে জিন ছিল, সেটা আমরা ওই দিনকের পরে জানতে পারি আর কি। তো যাই হোক, আমার বাড়িতে আসার পর সেই তান্ত্রিক এসে আমাদের বাড়িতে আর কি বাড়ির চারপাশে 7টা কলসি, মন্ত্রপুত কলসি পুঁতে রাখে এবং আর হচ্ছে গিয়ে আমাদের দুজনের হাতে তাবিজ দিয়েছে, বলে কি যে এই তাবিজ যেন কখনো না খুলি। তো যাই হোক, ওইটা দিয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন কোনো সমস্যা হয়নি, প্রায় 1 বছরের কাছাকাছি হবে সমস্যা হয়নি। এর মাঝখানে হচ্ছে গিয়ে আমার ভাই হচ্ছে গিয়ে বেশ ভালো মতো পড়াশোনা করে। তবে ওই ঘটনার পরে বেশ কিছুদিন রিশাদ ঘুমাতে পারতো না, আমি সবসময় ওর সাথেই থাকতাম। তো ওই তাবিজ দেওয়ার পরে আসলে তেমন কোনো সমস্যা হয়নি বেশ কিছুদিন, 1.5 বছর, প্রায় 1-1.5 বছর। তো এই 1-1.5 বছরে হচ্ছে গিয়ে ভাই ওই বিসিএস পরীক্ষা হচ্ছে গিয়ে পাশ করে যায়। বিসিএস তখন সুপারিশ প্রাপ্ত হয়নি, তবে রিটেনে পাশ করে গিয়েছিল এবং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আর কি। তো এটা একটা খুশির সংবাদ ছিল। তো ওই খুশির সংবাদের দিনই আমার আরেকটা ঘটনা ঘটে, যেটা কিনা আসলে সেলিব্রেশন করা ঠিক হয়েছে কিনা জানি না, এটা আদৌ ঠিক হয়েছে কিনা তাও বলতে পারবো না। তবে ভাইয়া হচ্ছে গিয়ে পরবর্তীতে এই যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে ভালো মতো, মাঝখানে বেশ কিছুদিন সময়, কতটুকু সময় আমি আসলে আন্দাজ করতে পারতেছি না, তবে ভাইয়ার খুশির একটা দিন ছিল ওই দিনটায়। তো ওই দিনটায় হচ্ছে কি আমরা ভাইয়া তখন বাড়িতে আসলো, বাড়িতেই থাকতো, বাড়িতে আসার পরে আমি আমার বন্ধুরা মিলে পার্টি দেওয়ার চিন্তা করলাম যে পার্টি দিব। তো আমার আবার বন্ধু ছিল, আমার এলাকার যে চেয়ারম্যান, ওই চেয়ারম্যান আবার আমার বন্ধু ছিল, আর রিশাদ ভাই হচ্ছে ছোট আর কি, আমার বন্ধু রিশাদ ভাই ছোট ব্যাচমেট আর কি। তো সবাই মিলে আমরা স্কুল মাঠে পার্টি দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার ভাইয়ের এত বড় একটা আনন্দের সংবাদ আসছে। তো এর মাঝখানে কিন্তু কোনো সমস্যা হয় নাই, ওই তাবিজটা কিন্তু কখনোই আমরা খুলতাম না, আর আমি তো কখনো খুলতামই না, আর আমার তো এরকম কোনো সমস্যা ছিল না, তাও আমি এটা পড়তাম, কিন্তু রিশাদ ভাই সবসময় এটা পড়ে থাকতো। তো ওই দিন রাতে কিভাবে জানি না, তবে কিভাবে হয়েছে সেটা বলতে পারবো না। আমাদের ওইখানে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে, ওই পার্টি ছিল রাত্রে, এবং পাশাপাশি কিছু নেশাপানি দ্রব্য ছিল আর কি, সেই যেগুলো আর কি মদ বলে বা এই জাতীয় কোনো কিছু বিদেশি জিনিসগুলো রিশাদ ভাই নিয়ে আসছিল ঢাকা থেকে আর কি। তো আনার পরে আমরা তো ভাবছি যে আজকে সারা রাত এগুলো খাবো, পার্টি করবো। তো যাই হোক, আমরা রাত 12টার দিকে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি এবং রিশাদ ভাই দুজনে বসে স্কুলের বারান্দায় বসে খাচ্ছিলাম, এবং সাথে আমার ওই চেয়ারম্যানের যে ছেলে বন্ধু, ও আমার সঙ্গে ছিল, এবং আরো 2টা বন্ধু ছিল। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো আমি হঠাৎ করে দেখলাম যে রিশাদ ভাইয়ের হাতে সেই তাবিজটা নাই। আমি বললাম কি যে ভাই, তাবিজটা কই গেছে? তো ভাই তখন জানালো, আরে ধরো তাবিজ ওইটা খুলে রাখছি। তাই বললাম কি যে খুলে রাখছো, কবে খুলে রাখছো? তো বললো কি যাই তো বাড়িতে আসার সময় খুলে রাখছি। আর মূলত হচ্ছে ওইখানে এত মানুষ, ওরা সব বড় লোকের ছেলে পেলে, ওরা এই তাবিজ টুবিজ দেখলে আসলে একটু খেপায় আমারে, তো যার কারণে আমি যে মেসেজ ছিলাম আর কি, ওইখান থেকে আমি ওই তাবিজটা খুলে রাখছি আর কি। তো আমি বললাম কি যে তোমার কোনো সমস্যা হয়নি এরপরে? তো ও বললো কি যে না, আমার কোনো সমস্যা হয় নাই, আমি তো এরকম ভাবেই চলতেছি, আর আমার তো সমস্যা নেই, আমি খুলছি আর 1 মাস আগে। তা বললাম কি যে কি বলো, কোনো সমস্যা হয় নাই? তা আমিও ওইটা বলে আমি আমার তাবিজটা খুলে ফেললাম আর কি। তো যেহেতু ওই জিনিসটা অনেক হেজিটেট করতে, অনেক সমস্যা হতো হাতে পড়ে থাকতে সবসময়, তো আমি খুলে ফেললাম তখন তাবিজটা। তো তাবিজটা খুলে ফেলে আমরা তো সবাই খেয়ে দিয়ে রাত্রেবেলা পুরো টাল্লি হয়ে গেছি, প্রচুর পরিমাণ খাইছি, কারণ মাঝে মধ্যে খাওয়া হতো আর কি। তো খাওয়া দাওয়ার শেষে আমি এবং রিশাদ ভাই ওইখানে শুয়ে আছি, আর বাকি সবাই আছে গিয়ে চলে গেছে আর কি। আর আমাদেরও যাওয়ার কথা, ফজরের আজান দিলে তো এখান থেকে সবকিছু নিয়ে চলে যেতে হবে। তা আমি আমার সেই বন্ধু, ওই যে চেয়ারম্যানের ছেলে, আর আমি রিশাদ ভাই 3জনে মিলে বাড়ির দিকে, আমাদের বাড়িটা কাছাকাছি ছিল, এক মহল্লার মধ্যেই। তো আমরা 3জনে আসা শুরু করলাম, আর ওই জিনিসপাতিগুলো নিয়ে ওদেরকে আগেই পাঠিয়ে দিছি আর কি, ওরা চলে গেছে আর কি। ফজরের আজান হওয়ার আগে এখান থেকে চলে যেতে হবে, কারণ এদিক দিয়ে হচ্ছে মসজিদের রাস্তা পড়ে, মসজিদে নামাজ পড়তে আসলে মানুষজন যদি দেখে তাহলে খারাপ কিছু মনে করবে। তো আমরা সেই রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, এবং খালপাড়ের একটা রাস্তা পড়ে। তো খালপাড় পেরিয়ে, খালপাড়ের এই পাশে হচ্ছে গিয়ে আমার ওই বন্ধুদের বাসা, ওটা আমি দিয়ে আসলাম, আর আমি এবং রিশাদ ভাই খালপাড়ের ওই পাশ দিয়ে আসতে শুরু করলাম। তো খানিকক্ষণ বাদে আমরা যখন হাঁটতেছিলাম, এই আরেকটি ইন্টারেস্টিং বিষয় বলি, এইখান থেকে আমার সেই চেয়ারম্যানের পুকুর কিন্তু খুব বেশি দূরে না, এখান থেকে হয়তো 2-3 মিনিট হাঁটলেই এই পুকুরটা পড়ে। তো আমাদের আর ওসব খেয়াল ছিল না, আমরা এই রাস্তা দিয়ে চলে আসছি। কারণ খেয়াল ছিল না এই কারণে যে এই 1.5 বছর 2 বছর আগের ঘটনা, আরো বেশি সময় হতে পারে, আমার আসলে সময়টা ওই গ্যাপটা মনে নাই কত সময়। তো এই টাইমের মধ্যে আমরা যদি দিকে চলে আসছি, আর আমাদের তো তখন সেন্স নাই, আমরা তো পুরো সেন্সলেস অবস্থায় আর কি, এত পরিমাণ খেয়েছি যে পুরো সেন্স নাই, মাতাল অবস্থা। তো আমি আর রিশাদ ভাই যখন সামনের দিকে আগালাম, আমি দেখতে পেলাম রিশাদ ভাইয়ের সামনে একটা আলো উপর থেকে, একদম আকাশ থেকে, আসমান থেকে একটা আলো শুরুত করে এসে পড়লো, এবং সেই আলো কিন্তু প্রচুর আলো, এবং সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে।
সেই মেয়ের গা হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণ জল করছে, আগুন জ্বললে যেরকম জল করে ঠিক সেরকমভাবে তার শরীর থেকে একটা সাদা আলো জল করছে এবং দাও দাও করে জ্বলছে এরকম। তো আমি রিশাদ ভাই দেখে বললাম কি যে দেখ উপর থেকে কি নামছে দেখ। তো রিশাদ ভাই সামনে আগায় গেল এবং সামনে আগে আমরা তো পুরোপুরি মাতাল। তো তার সঙ্গে গিয়ে কথা বললাম, আমি আর রিশাদের কথা বললাম কি যে কি অবস্থা, কেমন আছেন, আপনি এখানে কি করতেছেন, আর আপনার গায়ে এরকম আগুন জ্বলতেছে কেন? আমাদের যখন হাসতেছে আর এসব বলতেছি, কারণ যারা খেয়েছেন এগুলো তারা কিন্তু বলতে পারবেন যেগুলো খেলে কি হয়। তো তখন সেই মেয়েটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একদম ঝলমলে। তারপর সেই মেয়েটা হচ্ছে হাত বাড়ায় দিয়া আমার সামনে হাত বাড়াইলো এবং রিশাদ ভাইয়ের হাতটা ধরলো। সে ধরার পরে মুহূর্তের মধ্যে সেখান থেকে গায়েব হয়ে গেল, সেকেন্ডের মধ্যে সেখান থেকে গায়েব। আমি আসলে তখন নেশার ঘরে ছিলাম, আমি আসলে কিছু বুঝতে পারলাম না। আমি বললাম কি যে কিরে শালা কই গেল, তাই বলে আমি ওইখানে কখন সেন্সলেস হয়ে গেছি আমি নিজেও জানি না আর কি। ভয়ের কারণে সেন্সলেস হই নাই, আমি মূলত হচ্ছে কি ওই বেশি নেশা করে ফেলেছিলাম, যার কারণে আমি ওইখানেই পড়ে গেছিলাম আর কি। আমার বাড়িতে যেতে কষ্ট হচ্ছিল। তো পরদিন সকালবেলা আমার ঘুম ভাঙে। তো যাই হোক, এইখান থেকে আমি ঘটনা একদম শেষে যেয়ে বলবো। এর পরবর্তীতে কি হয়েছে সেটা আমি রিশাদ ভাই ফেরার পরে আমাকে বলছিল এবং রিশাদ ভাই যে কোথায় নিয়ে গেছিল আমি সেটা একটু বলি আপনাদেরকে, আর এর পরের ঘটনা আমি তারপরে বলতেছি। তো যাই হোক, এরপরে তো আমার আর কিছু মনে নাই। তো ওই দিন রাতের বেলা রিশাদ ভাইকে হচ্ছে গিয়ে ওই যে পরীটা এর আগে ওর পিছনে ছিল, সেই পরীটা হচ্ছে ওকে ওইখান থেকে তুলে নিয়ে যায়। মানে ও খপ্পরে ছিল যে কবে ওকে ধরে নিয়ে যাবে। তো যাই হোক, রিশাদ ভাইকে তো ওইখান থেকে নিয়ে গেল। ভাই তো খুশি ওই মেয়েটার সাথে চলে গেল, কারণ হাত বাড়ায় দিয়েছিল, হাত ধরার সঙ্গে সঙ্গে সে ওইখান থেকে চলে গেছে। তো কিভাবে গেছে সেটা আমি বলতে পারবো না ভাই, আমার এখনো মনে আছে চোখের পলকে দুজন গায়েব হয়ে গেল। আমি তখন নেশার ঘরে ছিলাম, তাই তখন কিছু বলতে পারি নাই। কিন্তু পরবর্তীতে আমি যখন দেখলাম যে ওরে এরকম ভাবে নিয়ে গেল, তো রিশাদরে হচ্ছে গিয়ে নিয়ে যাওয়ার পরে ও যে একটা ঘরের ভিতরে থাকতে দেওয়া হয়, তো ঘরটা হচ্ছে গিয়ে অনেক উঁচু আর কি, প্রায় 23-24 তালার উপরে হবে। তবে সেটা ওরকম তালাওয়ালা ঘর না, কোনো পাহাড়ের গা কেটে সেই ঘরটা তৈরি করা এবং খুবই চমৎকার দেখতে। তো তাকে সেই ঘরের ভিতরে শোয়ানো হয়েছে। সে যখন ঘুম থেকে উঠলো দেখলো যে চারিপাশটা খুবই স্যাঁতসেঁতে এবং সে যে বিছানার উপর শুয়ে আছে সেই বিছানার উপরে হচ্ছে গিয়ে কোনো চাদর তোষক বালিশ এসব কোনো কিছু নয়, এবং যে বিছানাটা দিছিল তাকে সেই বিছানাটা হচ্ছে একদম পাথরের তৈরি এবং কোনো নরম কোনো জিনিস নাই। তো ও ঘুমাই আছে এবং সেটা খুব বড় একটা রুম, পাথরের গা কেটে বানানো, এবং তার ভিতরে হচ্ছে আগুন জ্বলতেছে। যেমন গুহার ভেতরে থাকলে আমার রিশাদ তো প্রথমে মনে করছে যে এটা একটা গুহা। তো যাই হোক, ওর আর কিছুদিন পরেই হচ্ছে গিয়ে ওই বিশেষ সুপারিশ ছিল, ওর জয়েনিং এর সময় ছিল। তো ওই জয়েনিং এর সময়ের কারণে ওকে হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে এখানে। ওর অফিসে কি পিএসসি থেকে একটা কাজ ছিল, আসলে আমি সঠিক জানি না, আমি তখন জানতাম না যে কি কাজ ছিল। তো ও যখন ওই রুমের ভিতরে উঠলো ঘুম থেকে, ও তো ভাবছে যে হয়তো বাসায় কালকে রাত্রেবেলা কি করছে ওর সঠিক মনে নাই। তো ওঠার পরে ও চারিপাশে তাকে আসলে চিনতে পারতেছে না যে কোথায় আছে। এরকম কোনো জায়গা তো জীবনে কোনোদিন দেখে নাই। একটা জানালা দিয়ে শুধুমাত্র বাইরে থেকে আলো আসতেছে, সেই আলোটা দেখা যাচ্ছে। তো রিশাদ কি করলো, ওই জানালা দিয়ে বাইরে যখন তাকাইলো সে দেখতে পাইলো যে ঘন জঙ্গল এবং শুধুমাত্র আর ঘন জঙ্গলের পাশে শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি, কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই চারিপাশে। আর সে আশেপাশে তাকায় দেখলো যে সে একটা পাথরের ভিতরে আর কি, এটা কোনো ঘরও না, প্রায় অনেক উপরে পাহাড়ের উপরে একটা পাথরের গা কেটে এই রুমটা তৈরি করা আর কি। তো সে কোথায় আসছে সে নিজেও বলতে পারবে না। তো খানিকক্ষণ বাদে দুজন লোক আসলো ওই ভিতর থেকে আর কি, ওই জানলা দিয়ে ওই পাশে দরজা আছে, তার মানে এইটার ভিতরে আরো অনেকগুলো রুম আছে। তো এই দরজার ভিতর থেকে বের হয়ে আসলো দুজন লোক, আইসা বললো কি যে তাইলে আপনার ঘুম ভাঙছে, আপনি ওঠেন, ওইটা আপনার কাজ আছে, আপনি ওঠেন, ওইটা এই কাপড়গুলা নেন, কাপড়গুলা পরে নেন। তো রিশাদ ভাইকে তখন অদ্ভুত কিছু কাপড় দিল, যে কাপড়গুলো আসলে খুবই অদ্ভুত দেখতে, খুবই বাজে ধরনের একটা কাপড়। এবং ওই কাপড় দিয়ে আসলে কি দিয়ে কাপড়টা তৈরি করা জানি না, তবে কাপড় দিয়ে বিশ্রী একটা গন্ধ আসতেছিল। ভাই বললো যেরকম ভাই বলছে আমি সেরকমভাবে বলতেছি। তো যাই হোক, কিছুক্ষণ বাদে ওই কাপড়টা পরে নিল এবং কাপড়টা পরার পরে আরো দুজন লোক আসলো, বললো কি যে আমাদের সঙ্গে চলেন, আপনাকে একটা জায়গায় যাইতে হবে। তো তাদের সঙ্গে যাওয়া ছাড়া তার কোনো উপায় নাই। রিশাদ ভাই বুঝতে পারছে যে তাকে কোথাও হয়তো ধরে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোথায় জায়গাটা সে চিনতে পারতেছে না। তো সেই দুজন লোককে বারবার জিজ্ঞেস করতেছে, ভাই এটা কোন জায়গা, আমাকে কেন নিয়ে আসছেন এখানে, আমি এখানে কি করছি। তো লোক দুজন তাকে একটা রুমের ভিতরে নিয়ে গেল এবং সেই রুমের ভিতরে কিছু খাবার রাখা, সেই খাবারগুলো থেকে মানে খাবারগুলো হচ্ছে কি এমন জাতীয় খাবার যেগুলো আসলে খাওয়া যায় না, মুখে তোলা যায় না, এবং বিশ্রী রকমের খাবার। এবং সেই খাবারগুলো দেখে রিশাদ ভাই তো প্রথমে বমি করে দিল। তো কিছুক্ষণ পর সে তো খাইতে পারলো না এখান থেকে, পরে এখান থেকে নিয়ে এসে আবার সেই রুমের ভিতরে রাখলো যে রুমের ভিতরে রাখছিল আর কি। তো রিশাদ ভাই ওই জামা কাপড়গুলো পরিবর্তন করে তার আগের জামা কাপড়গুলো পরে নিল এবং
এর কিছুক্ষণ পরেই মানে জামা কাপড় তখনও পরে নাই, কিছুক্ষণ পরেই হচ্ছে কি ওইখানে একজন মেয়ে আসলো, যেই মেয়েটা হচ্ছে গিয়ে আসলে দেখতে একদম তার মাথায় বড় বড় শিং এবং দেখতে আসলে বেশ খানিকটা কুষ্ঠিত এবং মানে ভয়ানক আর কি। সেই মেয়েটা এসে বললো কি যে তুই এই কাপড় খুলতেছিস কিসের জন্য, তাই বলে সজোর একটা থাপ্পড় মেরে দিল রিশাদ ভাইয়ের গালে আর কি। তো থাপ্পড় মারার পরে রিশাদ ভাই তো বলতেছে যে এটা কোথায় আর আপনি কে, আমাকে এখানে কেন নিয়ে আসছেন। তো তখন সেই মেয়েটা বললো কি যে আমাকে চিনতে পারতেছিস না আমি কে, আমি হচ্ছে গিয়ে সেই জিন যাকে কিনা তুই 2 বছর আগে মেরেছিলি বা এরকম কোনো কিছু মেরেছিলি এবং আমাকে আঘাত করেছিলি। তো রিশাদ বুঝতে পারে যে তাকে জিনটা তুলে নিয়ে আসছে, আসলে তার তাবিজটা খোলাটা ঠিক হয় নাই। তো আমি এইখানে এই বিষয়টা তো বুঝতে পারছি যে রিশাদের নিশ্চয়ই কোনো জিনিসে ধরে নিয়ে গেছে। তো আমি পরবর্তীতে আব্বা আম্মার এসে সমস্ত কিছু বলি ওই দিনকে সকালবেলা, রিশাদ যেহেতু এখানে আশেপাশে নাই এবং গতকালকে কি ঘটছে সেটা আমি বুঝতে পারছি। তো আমি পরবর্তীতে আব্বা আম্মার কাছে আসার পরে চাচা সহকারে আমরা ওই তান্ত্রিকের কাছে আবার যাই এবং যাওয়ার পরে তান্ত্রিক বলে কি যে তোর ছেলেকে তো ওই পরীটা ধরে নিয়ে গেছে এবং ও কি করতে চায় আসলে ওর সঙ্গে পারার মতো ক্ষমতা আমাদের কাছে নেই। তো আমার চাচা তো কান্নাকাটি করতে শুরু করে, তার ছেলে এরকম বড় একটা চাকরি হয়েছে আর এত কষ্ট করে এত মেহনতের পরে এরকমভাবে তার ছেলেকে নিয়ে গেল। তো আমার চাচা আশেপাশের যত কবিরাজ পীর ফকির আছে সবার এমন কোন কারো কাছে নাই যে যেতে বাকি রাখে নাই। তো যাই হোক এরকম করে প্রায় বেশ খানিকটা সময় পেরিয়ে যায়, সপ্তাহ 2 মতো সময় পেরিয়ে যায় রিশাদ ভাই। আমি পরবর্তী ঘটনাগুলো এখানে কি হয়েছিল। তো ওইখানে হচ্ছে গিয়ে ওই মেয়েটা হচ্ছে গিয়ে ওকে এরকমভাবে ওইখানেই বন্দি করে রাখতে এবং খাবার দিতে, এমন খাবার যেগুলো আসলে খাওয়া যায় না। এরকম ওইখানে রিশাদ ভাই থাকতে থাকতে তো তার অবস্থা খারাপ। তো সে বলতেছে যে আমাকে এখানে কেন নিয়ে আসছেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমার এত বড় একটা চাকরি হয়েছে, আমি ওইখানে যেতে হবে, আমাকে না গেলে আমার চাকরিটা হবে না, আমাকে দয়া করে যেতে দিন। তো মেয়েটা তার কোনো কথা শোনে না। প্রথম রিশাদ ভাই তো প্রচুর কান্নাকাটি করতো, ভয় পাইছিল, কারণ ভয় পাবারই কথা। তো যাই হোক এরকম করে প্রায় মাসখানেকের মতো সেখানে কেটে যায়, ভাইরে ওই সব খাবারই দিত এবং খাইতে খাইতে মোটামুটি তার একটা অভ্যাস হয়ে গেছিল, লবণ ছাড়া কাঁচা মাংস, তারপরে হাড় দিত খাইতে, মানে সব আবার সিদ্ধ করেও দিত। আর ওইখানের একটা জিনিস ভালো ছিল, জিলাপির মতো দেখতে এক ধরনের মিষ্টি ছিল, ওই মিষ্টিগুলো জিনাটা বেশি খায়, খুব বেশি খায়, অনেকে খুব পছন্দ করে মিষ্টিটা। তো যাই হোক ওই মিষ্টিটা ও খেতে পারত আর বাকি জিনিসপাতি আসলে খেতে পারত না, রুমের ভিতরে বন্দি। তো হঠাৎ করে একদিন রাতের বেলা, খুব রাত, তখন ভাই ওই ঘরের ভিতরে ঘুমাচ্ছে আর কি। তো ঘুম থেকে উঠে এসে দেখলো কি যে তার ইসের সামনে, ঘরের সামনে আর কি, খাটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সেই মেয়েটার গা থেকে সেরকম আগের মতো আলো বের হচ্ছে এবং রিশাদ আসলে দেখে বুঝতে পারলো এবং বললো কি যে আপনি এখানে আবার কেন এসেছেন। তবে মেয়েটাকে দেখতে আগের থেকে একটু ভিন্ন রকমের লাগছিল। ভিন্ন রকমের কিভাবে, মেয়েটাকে কিন্তু এর আগে দেখতে মাথায় শিং ছিল, কুষ্ঠিত ছিল, ভয়ানক ছিল, কিন্তু হঠাৎ করে রিশাদ উঠে দেখলো কি যে মেয়েটা আসলে আগের মতো নেই, বেশ খানিকটা চেহারায় পরিবর্তন এসেছে এবং মেয়েটাকে দেখতে খুবই সুন্দরী এবং তার গায়ে যে পোশাক পরা আছে সেই পোশাকটা খুবই সুন্দর এবং তার যে ইয়েটা আছে ওই কাপড়টা পরা এবং তার গা দিয়ে খুব চমৎকার ঘ্রাণ বের হচ্ছে। তো তখন রিশাদ বলল কি যে আপনি কি আর আপনি এখানে কেন এসেছেন, আপনাকে দেখে তো কোনো জিন মনে হচ্ছে না। তো সেই মেয়েটা বললো কি যে আমি সেই জায়গাকে তুমি এতদিন ধরে দেখছো এবং যে তোমাকে এতদিন ধরে এখানে এনে বন্দি করে রেখেছে। তো এই কথা বলার পর আসলে রিশাদ যখন এখানে ছিল প্রথম ওকে প্রচুর অত্যাচার করতে, পরে আস্তে আস্তে তার উপর অত্যাচারের পরিমাণ কমতে থাকে। কিন্তু হঠাৎ করে ওই দিন রাত্রেবেলা ওই মেয়েটা এসে বলে কি যে আসলে দেখো আমি যা করেছি তা হয়তো এক প্রকার রাগ থেকেই করেছি, তবে তোমার সঙ্গে থাকতে থাকতে আমার একটা জিনিস আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে তুমি তো সেদিন ওইটা ইচ্ছে করে করনি, তাই না? তো আমিও সেটা বুঝতে পেরেছি আর তোমাকে এরকম একটা জায়গায় এনে রেখেছি, তার জন্য আমি দুঃখিত। তো রিশাদ হঠাৎ করে মেয়েটার এরকম রূপ পরিবর্তন দেখে আসলে বিস্মিত হয়ে গেল, মানে মেয়েটা হঠাৎ করে এরকম কথা বলছে কিসের জন্য। তো রিশাদ বলল কি যে হঠাৎ করে আপনার রূপ পরিবর্তন হয়ে যাওয়ার কারণ বুঝতে পারলাম না। তো এরপর সেই ওই মেয়েটার নাম ছিল হচ্ছে রামা। তো রামা তখন জানালো দেখো রিশাদ, আমি হচ্ছে গিয়ে এই কদিন যা করেছি আমি আসলে বুঝতে পেরেছি, আমি আমার ইচ্ছা স্বাধীন সম্পন্ন ক্ষমতা আছে, তাই বলে তার অপব্যবহার করবো আসলে আমি পরবর্তীতে তোমার উপর মূলত রাগ থেকে এটা করেছি। আসলে ওইখানে যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, প্রথম দেখে আমি তো প্রথমে হয়তো তুমি আমার উপর পড়েছিলে, আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। তো রেগে গিয়ে প্রথম কয়েকদিন যখন তোমার উপর অত্যাচার করলাম, তো অত্যাচার করার পরে হঠাৎ করে আমার তোমাকে দেখে মানে ভালো লাগতো আর কি। আমি এটা পরবর্তীতে বুঝতে পারি, ভালো লাগতো বলতে পরবর্তীতে আমি এটা বোঝার পর আমি যখন তোমার কাছে যাওয়ার জন্য গিয়েছি আর কি, সপ্তাহ দিয়ে যখন তোমাকে অত্যাচার করার পরে বিভিন্নভাবে হেয় করার পরে যখন তোমার কাছে গিয়েছি দেখি তোমার বাড়ির ভিতরে আমি প্রবেশ করতে পারছি না।
তো এটা দেখে আমার আবার প্রচন্ড পরিমাণ রাগ হয়। তার মানে তুমি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে এই নিশ্চয়ই এগুলো করেছো, এবং আমি সেটা বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে কবে তুমি তোমার তাবিজ খোলো, এই হাতের তাবিজ। তুমি যদি 50 বছর পরে মৃত্যুর আগ পর্যন্ত তোমার তাবিজগুলো খুলতে, মানে মৃত্যুর একদিন আগেও, তাও সেদিনও আমি তোমাকে তুলে নিয়ে আসতাম। কারণ হচ্ছে তোমাকে আমার ভালো লেগেছিল। তো এই কয়দিন তোমাকে এখানে এনে টর্চার এই জন্যই করেছি যে আমার রাগ ছিল, সেই রাগটা হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারিনি, যার কারণে এই কয়দিন এনে কিন্তু তোমাকে এরকমভাবে একটা জায়গায় রেখেছি আমি। তো যাই হোক, আমাকে ওইটার জন্য ক্ষমা করো। এবং আমি আসলে তোমাকে সত্যি এই কদিন আমি ভেবেছিলাম যে তোমার কাছে আমি আর যাবো না, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। তো এই কথা বলার পর রিশাদ আসলে তখন চমকে যায়। আর মেয়েটাকে দেখতেও অসম্ভব রকম সুন্দরী ছিল। আসলে এটা তার আসল রূপ না, রিশাদ সেটা বুঝতে পারতেছিল। তো তখন রিশাদ বলে, দেখো তুমি একটা জিন আর আমি একটা মানুষ, আর তুমি যেরকম ভাবে ব্যবহারগুলো আমার সঙ্গে করেছো এটা আসলে ঠিক হয়নি। তুমি যদি আমার সঙ্গে এরকমগুলো ব্যবহার নাও করতে, ভালো ব্যবহার করতে, তাও আমি তোমার সঙ্গে কখনোই যেতাম না, বা তোমার সঙ্গে প্রেম করার কথা আমি চিন্তাও করতাম না। আর তুমি তো একটা জিন, তাই না? এটা তো তোমার আসল রূপ নয়। তোমার আসল রূপ তো ওইটা যেটা আমি দেখেছি। তুমি যেরকম কিরকম সেটা তো আমি জানি। আর তুমি যে বলছো আমাকে তুমি ভালোবাসো, এটা কেমন ভালোবাসার নমুনা? আমাকে এরকমভাবে অত্যাচার করেছো, আমাকে এরকম একটা ঘরের ভিতরে আটকে রেখেছো, আবার আমাকে যেতে দিচ্ছ না। ভালোবাসা মানে তো আটকে রাখা না, তাই না? তুমি আমাকে ছেড়ে দাও, দেখো আমি তোমার কাছে আবার আসি কিনা তোমার ভালোবাসার টানে। তুমি আমাকে ভালোবাসাটা ফিল করাও, তাহলেই না হবে। তুমি যদি আমার উপর এরকম ভাবে। তখন ওই মেয়েটা কোনো কথাবার্তা না বলে রিশাদের ঠোঁটে আসলে চুমু খেয়ে বসে। তখন রিশাদ আসলে তখন নিজেকে সরিয়ে নেয়, বলে কি যে, রিশাদ তুমি ভয় পেও না, আমি কসম কাটছি, খোদার কসম কাটছি, আমি আর কোনোদিন তোমার পর কোনো ধরনের অত্যাচার করব না, বা যা করেছি আমি ভুল করেছি। তারপর পরিটা রিশাদের পা ধরে বলে কি যে, আমাকে মাফ করে দাও, এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব, আমার ক্ষমতা আছে সেটা আমি ভুলে যাব, এবং আমি যে মুহূর্তের মধ্যে যেখানে সেখানে যেতে পারি, আমি সেসব সমস্ত কিছু ভুলে যাব। তুমি শুধু বলো যে তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। কারণ আমি এই কয়েকদিনে আমি তখন কিন্তু অতটাও ছিলাম না, তখন একটা মোহ ছিল। কিন্তু পরবর্তীতে তোমাকে হচ্ছে গিয়ে এখানে ধরে এনে আমি এক প্রকার অত্যাচারের মধ্যে রেখেছি। কিন্তু পরবর্তীতে তোমার সঙ্গে তো প্রত্যেক দিনে দেখা হতো, এবং আমি তোমাকে মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তুমি যখন গোসল করতে, তুমি যখন এখানে একা একা থাকতে, আমি দেখতাম। আমি এরকম করতে করতে কখন তোমার প্রেমে অন্ধ হয়ে গেছে আমি বলতে পারবো না। ওই সময়টাতে তোমাকে ভালো লাগতো, আমি প্রেমে পড়েছিলাম না, ভালো লাগতো। কিন্তু ওই ভালো লাগা থেকে যে একটা রাগ সৃষ্টি হয়েছিল, তুমি যখন ওই যে ইয়েটা করলে, বন্ধ করলে নিজেকে, এই জিনিসগুলোর জন্য আমার রাগ হয়েছিল। এবং আমি তোমাকে তখন ভেবেছিলাম তোমাকে শাস্তি দেবো, কিন্তু এখানে আনার পর তোমাকে আমি আসলে বুঝতে পারলাম যে আমি তোমাকে কতখানি ভালোবেসে ফেলেছি। তুমি দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। তো রিশাদ তখন আবার বললো যে, ঠিক আছে, আমি যেটা বলেছি সেরকম শর্ত যদি তুমি মানতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে কথা বলতে রাজি আছি, এবং আমি তোমার সাথে প্রেম করতেও রাজি আছি। তো মূলত রিশাদ এই কথাগুলো ওইখানে বলছিল এই কারণে, যাতে করে ওইখান থেকে ফিরে আসতে পারে, ফিরে এসে তারপরেরটা পরে দেখা যাবে, ওই তাবিজ পড়লে যদি আবার চলে যায়। তো যাই হোক, ও ওইখান থেকে তখন ওকে হ্যাঁ বলে দেয়, এবং পরি মেয়েটা হচ্ছে গিয়ে তখন রিশাদকে জড়িয়ে ধরে। তবে রিশাদের একটা জিনিস খুব খারাপ লাগছিল, সেটা হচ্ছে গিয়ে পরি মেয়েটা আসলেই খুবই সুন্দরী, এবং তার শরীর খুবই নরম, এবং সে যখন চুমে খেয়েছিল, সে অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছে জীবনে, কিন্তু এরকম মেয়ে কখনোই পায়নি। আসলে খুব সুন্দরী ছিল। তো রিশাদ তখন বলে যে, আমাকে হচ্ছে গিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে আসো, আমার তো একটা কাজ আছে পিএসসিতে, আমাকে যেতে হবে। আর আমার চাকরি হয়েছে, সেটা হয়তো তুমি জানো কিনা জানি না, আমার কিন্তু বিসিএস এর চাকরি হয়েছে। আমি ওখানে আমাকে যেতে হবে, আমার কোনো সুপারিশপ্রাপ্ত হয়নি, তবে হয়ে যাবো ইনশাল্লাহ, এবং আমাকে কিন্তু এখান থেকে যেতে হবে, আমাকে নামিয়ে দিয়ে আসো। তো সেই পরিমেয়টা বলে কি যে, না তুমি আমার এখানে থাকো 2 দিন, আর তারপরে তুমি এখান থেকে চলে যেও। তো আমি বললাম কি যে, না আমি এখানে থাকতে পারবো না, প্লিজ, আমার ডেট ওভার হয়ে যাচ্ছে, আমার অনেক আগে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, ওই মেয়েটা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, তবে তুমি আমার এখান থেকে 1 সপ্তাহ আগে যেতে পারবা না, তোমার যদি কাজ থাকে সেই কাজটা আমি সম্পূর্ণ করব। তো রিশাদ তখন বললো, এই কারণেই আমি তোমার সঙ্গে থাকতে চাচ্ছিলাম না। কারণ হচ্ছে, দেখো, তুমি আমার উপর এরকম ভাবে জোর জবরদস্তিগুলো করবা, আমার উপর অত্যাচার করবা, আমি এগুলো আসলে আমি এগুলো চাই না। আমাকে তুমি মেরে ফেলতে পারো, তবু আমি তোমার সঙ্গে যাবো না। তো তখন সেই পরিমেয়টা রিশাদের হাত ধরে ওয়াদা করে যে, আমি তোমার কাছে ওয়াদা করছি, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এটা তুমি আমাকে ওয়াদা করো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, আমি তোমার সমস্ত কথা শুনবো, তুমি যা বলো, তুমি যদি উঠতে বলবো উঠবো, আর যদি বসতে বলো তাহলে বসবো, কারণ আমার তোমাকে ভালো লেগে গিয়েছে। আমি যে খারাপ এমন না, আমি মূলত রাগের বশবর্তী হয়েই তোমার সঙ্গে এইগুলো করেছিলাম, তবে আমি এখন তোমার কাছে ক্ষমা চাইছি। সেই মেয়েটা আবার রিশাদের পা জড়িয়ে ধরে। তো রিশাদ তো ওয়াদাও করতে পারছে না, কারণ রিশাদের মনে তো ওর জন্য কোনো ভালোবাসা নেই, তাই না? তো রিশাদ তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমাকে সময় দাও, তবে কারণ হচ্ছে ভালোবাসার জন্য তো অনুভূতিগুলো জাগ্রত হওয়া লাগে, তাই না? তুমি আমাকে আমার ওইখানে নিয়ে চলো,
আমি তোমার কাছে আবার এখানে আসবো, ঠিক আছে? আমার কাজটা কমপ্লিট করে আসি, আমি তোমার সঙ্গে 1 সপ্তাহ থাকবো। তো যাই হোক, মেয়েটা তখন রাজি হয়, বলে কি আচ্ছা ঠিক আছে, তুমি যেদিন আমাকে ওয়াদা করতে পারবা যে আমার সঙ্গে কোনো খারাপ কাজ করবে না বা ক্ষতি করবে না আমি সেদিন তোমার ভালোবাসা গ্রহণ করব। তো পরীটা তখন বলে কি আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে ওয়াদা করলাম যে আমি তোমার কোনো ক্ষতি করব না, কোনো কিছুই করব না, আমি তোমাকে সবসময় ভালোবেসে যাব এবং এভাবে তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তো রিশাদের মনে তো পরিবারটার জন্য কোনো বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না, বরং ক্ষোভটাই ছিল। এই 1 মাস তাকে এত পরিমাণ অত্যাচারের মধ্যে রেখেছে, তার প্রতি তো ভালোবাসা আসার কথা না। তবে মেয়েটা যে সুন্দরী সেটা মানতে হবে, এবং এটা নাকি তার আসল রূপ। এর আগে যে রূপে ছিল সেটা হচ্ছে তার জিনের রূপ, বা জিনেরা বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারে, আমাকে ভয় দেখার জন্য এটা করেছিল। তো রিশাদ কোনো কিছু এইসবে বিশ্বাস করে না। তো যাই হোক, মেয়েটা যখন বললো কি যে আচ্ছা ঠিক আছে, তোমার কাজ কবে সেটা বলো। তো রিশাদ বললো কি যে আমার কাজ আজকে, আমাকে আজকেই দিয়ে আসো। আসলে কাজ ছিল না, পিএসসিতে যে কাজটা ছিল সেই কাজটা হচ্ছে কি আরো 2 মাস পরে, আর ওইখানে তো সবে মাত্র গিয়েছে। তো মেয়েটা বললো কি যে আমার এখানে 1 সপ্তাহ থেকে যেতে হবে, তারপর তুমি যেও। তো কোনোভাবে মেয়েটা রাজি হচ্ছিল না তাকে নামিয়ে দিয়ে আসার জন্য। তো বললো যে 1 সপ্তাহ থাকলেও যদি যেতে পারে একবারের জন্য, তাহলে এখানে 1 সপ্তাহ থেকেই যায়। তো এর পরবর্তীতে ও কি হচ্ছে কি ওই রুমটা থেকে বের করে, যে রুমটাতে হচ্ছে কি মেয়েটা থাকতো লামা, যার নাম কিন্তু লামা, ওই লামা ওকে ওখানে নিয়ে যায়। তো লামার রুমটা আসলে খুবই সুন্দর, খুবই লাক্সারিয়াস রুম। এই মানুষের দুনিয়ার সর্বোচ্চ 5 স্টার রুমগুলো ওর রুমের কাছে হার মানাবে। রুমের ভিতরে এত চমৎকার সুঘ্রাণ আর এত দামি দামি জিনিস দেখে মনে হচ্ছিল যে আসলে মানুষরা না, এরাই বেশি অ্যাডভান্স। তবে এই জিনিসগুলো কি ছিল আমি জানি না, এটা এখানে কোথায় আছে বা কোথায় থাকে তাও আমি বলতে পারবো না। তো যাই হোক, ওইখানে 1 সপ্তাহ হচ্ছে ওই পরীটার সঙ্গে থাকতে লাগলো রিশাদ ভাই ওই পরীটার সঙ্গে অনেক কিছুই হয়েছে। ওই দিন রাত্রেবেলা যখন রিশাদ ভাইয়ের সঙ্গে আসলে পরীটা ঘুমাতে আসে, আসলে ওর সঙ্গে তো ঘুমাতে চাইনি, কিন্তু জোর জবরদস্তি করে এক প্রকার ওই পরীটা ওর সঙ্গে মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে মাঝখানে। তো এরকম করে প্রায় 7 দিন যে কদিন ছিল ওকে নানান জায়গায় ঘুরতে নিয়ে যায়, ভালো ভালো খাবার খাওয়ায়, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং প্রতিদিন শারীরিক সম্পর্ক করে 2-3 বার। তো যাই হোক, রিশাদ ভাইয়ের তো এইসব কিছু ভালো লাগছিল, আর 1 সপ্তাহ পরে যেহেতু ওকে নামিয়ে দিয়ে আসবে, তো সে তো ওইসব বিষয় নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ঘামায়নি, বা যা করতেছে করতে দিই। তবে একটা বিষয় হচ্ছে গিয়ে, ও আসার পরে আমাকে আসলে বলতেছিল আর কি, সেটা আমি পরে বলতেছি। তো যাই হোক, 1 সপ্তাহ পরে ওইখানে যখন থাকে ওই পরীটার সঙ্গে, তো সবসময় থাকতো, 24 ঘন্টায় ওর সঙ্গে থাকতো এবং বিভিন্ন এত পরিমাণ আদর যত্ন করতো যে আসলে বলে বোঝানো যাবে না। আমাকে যেটা বলেছে আর কি সেটাই বলছি, এত পরিমাণ আদর যত্ন করতো যে আদর যত্নের ঠেলায় অনেক সময় রিশাদের খুবই ভালো লাগতো আর কি। বিভিন্ন জায়গায় নিয়ে যেত, খাইয়ে দিত, তারপর আদর করতো, সবসময় শারীরিক সম্পর্কে লিপ্ত থাকতো। তারপর আসলে ওই পরি মেয়েটার শরীর নাকি অনেক বেশি নরম এবং এত বেশি চমৎকার, যেটা আসলে ভাই না বললে আমি সত্যি না দেখলে আমি আসলে বিশ্বাস করতাম না, সত্যি দেখেছি বলে আমি আসলে বিশ্বাস করেছি। তো এরপরে ও রিশাদকে হচ্ছে নামিয়ে দিয়ে যায়। তো বলে কি যে তুমি কাজ শেষে রাত্রেবেলা এসো। যখন নামিয়ে দিয়ে যায় তখন প্রায় 1.5 মাস পার হয়ে গিয়েছে। মাঝখানে 1.5 মাস তো আমরা তাকে বহুত খোঁজাখুঁজি করেছি, অনেক তান্ত্রিকের কাছে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোনোভাবেই আসলে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তো যাই হোক, ওই ভাই হচ্ছে গিয়ে পরবর্তীতে যখন ফিরে আসে, আমি যখন আমাদের ঘরের বারান্দায় ওকে উঠে আসতে দেখি, আমি প্রথমে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করি এবং আমরা চিল্লানিতে পুরো বাড়ির মানুষজন এক জায়গা করি। তো সবাই দেখে তো একদম পুরো কান্নাকাটিতে ফেটে পড়ে এবং ও তখনই সঙ্গে সঙ্গে এসে বলে যে এরকম ঘটনা, ওই পরীটা হচ্ছে কি আমাকে তুলে নিয়ে গেছিল এবং ও এখন আমার বিয়ে করতে চায় আমাকে এবং ওর সাথে রাখতে চায়, ও এরকম করতে চায়, সমস্ত কিছু আমি বলছি। তো বলার পর আমার আব্বা সঙ্গে সঙ্গে আর ও আমার চাচার সঙ্গে সঙ্গে ওকে সেই পীর বাবার কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে তুমি তাবিজ খুলছো কিসের জন্য, তাবিজ খোলার কারণেই তো তোমার সঙ্গে এটা হয়েছে। তো পরবর্তীতে ওই লোকটা আবার একটা তাবিজ দেয়, বলে কি যে এই তাবিজটা কোনোদিন খুলবা না, তুমি যদি খোলো ও তোমাকে নিয়ে যাবে। ও তোমাকে বলছে না যে মৃত্যুর একদিন আগে হইলে তোমাকে নিয়ে যাবে, ও শিওরলি তোমাকে নিয়ে যাবে, সে তো এটা খুলবা না কখনো, ঠিক আছে? তো যাই হোক, ওইরকম ভাবে 3 দিন সময় কেটে গেল। তো 3 দিন পরে হঠাৎ করে একদিন 3 দিন পরে আমাদের বাসার সেই রুমের ভিতরে একটা মেয়ের কণ্ঠ আমরা শুনতে পাই। আমি তখন রিশাদ ভাইয়ের সাথে শুয়েছিলাম, কারণ হচ্ছে রিশাদ ভাই যে কদিন বাড়িতে থাকে আমার আব্বা বলছিল যে ওর সাথে শুইতে। তো ওর সাথে শুয়েছিলাম, আমরা ঘুমাইছি বেশ রাত করে 1-2টা বাজে, মোবাইল টিপে। তো আমি প্রথম হচ্ছে রিশাদের কানে আসে, উঠে হচ্ছে গিয়ে ও দেখে যে ওই জানালা দিয়ে কেউ একজন তাকায় আছে এবং সেটা আর কেউ না, সেটা হচ্ছে ওর সেই পরিপ্রেমিকা লামা, এবং দূর থেকে ওর কাছে আসতে পারতেছে না, কিন্তু দূর থেকে কান্না করতেছে। তো আমি তখন উঠে পড়ি, আমি স্পষ্ট দেখতে পাই যে সেই রুমের বাইরে একটা মেয়ে দাঁড়ায় আছে। সেই মেয়েটা যেদিনকে হচ্ছে গিয়ে ওই রাত্রেবেলা যে মেয়েটাকে আমরা দেখছিলাম ওরকম দেখতে, তবে আমার সেদিনকে ঘটনা খুব একটা স্মরণ নাই।
তো ওই মেয়েটা কান্না করতেছে এবং বলতেছে, তুমি এমনটা কেন করছো, তুমি আমাকে ধোকা দিছো, এমনটা কিন্তু কথা ছিল না, আমি কিন্তু তোমাকে ওয়াদা করছি তুমি যা বলবো আমি তাই শুনবো, আমি এখনো ওয়াদা করতেছি তুমি যা বলবো আমি তাই শুনবো, তুমি দয়া করে আমাকে আমাকে দয়া করে এরকমভাবে ফিরাই দিও না, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। তো আমি আসলে মেয়েটার কান্না দেখে আমার নিজেরই প্রচণ্ড পরিমাণ খারাপ লাগতেছিল। তো আমি রিশাদ ভাইকে বলতে লাগলাম, ভাই আসলে বুঝতে পারলাম না মেয়েটা ঠিক কী বলছেন আপনি। তো ও তখন বললো কি যে ওরা তো ও আমাকে ভালোবাসে প্রচণ্ড পরিমাণ এবং ও আমার কাছে ওয়াদা করছে যে আমি যা বলবো তাই শুনবে, ওরা যদি বলে কি যে মরে যেত মরে যাবো। তো তখন রিশাদ বললো কি যে আমি বললাম কি যে তাহলে ওরা মরে যেতে বলেন এখন। তো রিশাদ বললো কি যে না একজন জিনের প্রাণ এরকমভাবে নিয়ে নিব। তো আমি বললাম কি যে আপনি বলেন না, দেখেন না করে কিনা। তো যাই হোক, পরে রিশাদ এই কথা বলার পর বললো কি আচ্ছা ঠিক আছে। তো ওই পরিটাকে ও আমার সামনেই বললো, আচ্ছা ঠিক আছে তুই মরে যা, তুই আমার জীবন থেকে চলে যা। তো এই কথা বলার পর বললো কি যে সত্যি সত্যি কিন্তু মরে যাবো। তো এটা বলার পর সে আসলে নিজের গলা নিজেই চেপে ধরছে এবং মারা যাবে আর কি। তো যাক, রিশাদ তখন সঙ্গে সঙ্গে উঠে বলে কি যে এই না এরকম করো না। রিশাদের মনে প্রাণে অনেক মায়া দয়া ছিল। তো আমি বুঝতে পারলাম যে পরিমেয়েটা আসলেই ওকে খুব পরিমাণ ভালোবাসে এবং খুব পছন্দ করে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে এই মেয়েটা ঘরের এই ভিতরে কিভাবে আসলো, কারণ আমাদের বাড়িতে বন্ধ দেওয়া, আসার তো কথা না, কিন্তু আমাদের কাছে আসতে পারতেছে না। পরে দেখলাম কি আমাদের হাতে তাবিজ দেওয়া আর কি। তো তাবিজের কারণে আমাদের কাছে আসতে পারতেছে না, দূরে সরে গেছে আর কি। আমরা যখন কাছে গেছি ওই মেয়েটা তখন দূরে সরে গেছে, কারণ ও বলছে কি যে আমি যখন কাছে আসি তখন কোনো একটা আগুন আমাদেরকে জ্বালায় পড়ে দেয়, যার কারণে কাছে আসতে পারি না। তো পরের দিন সকাল হলো, মেয়েটা তো চলে গেল আর কি। পরের দিন সকাল হলো, তো আমরা আবার সেই তান্ত্রিকের কাছে গেলাম, আমরা দুজনে গেলাম, আমরা আব্বা আম্মারে নিয়ে যাইনি। যাওয়ার পরে বললাম কি যে এরকম অবস্থা, তো আমার কাছে আসছিল, এরকম বলছিল ভালোবাসি এবং ওই আমাদের বাড়ির ভিতর কীভাবে ঝুঁকলো। তো পরবর্তীতে উনি আমাদের বাড়িতে আসলো, আসার পরে দেখলো কি যে 2টা কলস উঠানো। তো ওই 2টা কলস উঠাইছে কারা? ওই 2টা কলস উঠাইছে হচ্ছে বাড়ির মহিলারা, যারা কিনা আসলে এটা দেখে মনে করছে যে কলস হয়তো মাটি থেকে পুঁতে রাখছে, এটা দিয়ে কাজ করা যাবে। তো ওই বন্ধনী তখন ওইখান থেকে বন্ধনী ফেটে গেছে আর কি। তো পরবর্তীতে এটা বের হয় যে আমাদের বাড়ির যে মহিলারা ছিল তারা এইগুলা করছে। তো যাই হোক, ওই তান্ত্রিক আবার কি করে, ওই তাবিজটারে ওই ইয়াটারে আর কি কলসি দুটো আবার মন্ত্রপুত করে আবার পুরো বাড়ি বন্ধ দিয়ে দেয়। তো এতে কিছু বেশ খানিকটা টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু এটা তো করতেই হবে তাই না। তো ওই মেয়েটা তখন আর ওই ঘরের ভিতরে আসতে পারতেছিল না, বাড়ির ভেতর ঢুকতে পারতেছিল না। আর আমাদের তো বাড়ির ভেতর থেকে বের হওয়া নিষেধ ছিল, মানা ছিল, এবং বারবার করে বলছে যে তাবিজ যেন না খুলে। তো যাই হোক, বেশ কিছুদিন এরকমভাবে কাট কেটে যায়, মাঝখানে প্রায় সপ্তাহ 2 মতো। তো আমি একটা জিনিস দেখতাম যে রিশাদ ভাই আসলে কেমন উদাস থাকতো। আমাকে সবসময় বলতো আসলে ওর সঙ্গে যে আমি 1 সপ্তাহ ছিলাম, আসলে আমি ওকে পছন্দ করে ফেলছি, ভালোবেসে ফেলছি। এটা কেমন অনুভূতি আমি জানি না, তাকে ওকে ছাড়া আমার খুব বেশি খারাপ লাগে। তো এরকম প্রায় 2 সপ্তাহ পরে আমাকে বলে আমার কানটা পচায় ফেলছে পুরা। তো আমরা কি যে রিশাদ ভাই আপনি সত্যি তাহলে মনে হয় ওই মেয়েটার প্রেমে পড়ছেন, কি নাম জানো, লামা, ওই প্রেমে পড়ছেন। তো রিশাদ ভাই বললো কি যে না এটা কিভাবে সম্ভব, ও একটা পরীর, আমি একটা মানুষ, এটা কখনো সম্ভব না, আর আমি ওকে বিয়েও করতে পারবো না, আর সমাজেও নিয়ে আসতে পারবো না। তো তখন আমি রিশাদ ভাইকে বললাম কি যে ভাই আপনি তো চাকরি পাওয়ার পর এখান থেকে চলে যাবেন তাই না, আর ও যদি বলে যে আপনার সমস্ত কথা শুনবে তাহলে আপনার সমস্যা কোথায়? ও আপনার সমস্ত কথা শুনবে, আপনার সঙ্গে থাকবে, আপনি যা বলবেন তাই শুনবেন। বর্তমানে মেয়েদেরকে দেখছেন, ওরা যদি বিয়ে করে ওরা তো কথাই শুনতে চায় না। আপনি ঢাকা শহরে থেকে আসছেন না, দেখছেন না মেয়েরা কেমন। তো ও যদি আপনার যদি পছন্দ হয়, আপনি যদি ওকে ভালোবাসেন, আপনি যেটা বলতেছেন যে আপনার মনের মধ্যে যে অনুভূতিটা আছে, তাহলে আপনার ওর সঙ্গে থাকতে সমস্যা কি? আর ও তো দেখলেন আপনি সেদিন যে ও আপনার জন্য মরতেও রাজি আছে। আমি আসলে কেউ যদি আমাকে এরকম ভালোবাসতো তাহলে আমি তাকে আসলেই গ্রহণ করতাম এবং বিয়ে করে নিতাম। তো আমার এই কথা শুনে রিশাদ ভাই ওই একদিন ভাবে আর কি, ভাবার পরে ও বলে কি যে চল বাইরে যাই। আমি জানি যে ও নিশ্চয়ই আসবে, আমি যদি বাইরে যাই, আমি যদি বাড়ির বাইরে যাই ও নিশ্চয়ই আসবে। তো যাই হোক, এই কদিন আমি কিন্তু আমরা দুজন বাড়ির বাইরে একদমই বের হই নাই। তো আমরা দুজন বাড়ির বাইরে বের হওয়ার পরে আমরা যখনই ওই কলসিটা পার হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে একটা আলো মানে হুট করে চলে আসে, এত দ্রুত চলে আসে, সেই আলোটা আমাদের থেকে প্রায় 5-6 হাত দূর হবে, আমাদের কাছে আসতে পারতেছে না। আমরা যতই পা আগাচ্ছি ওই জিনিসটা ততই পেছাচ্ছে আর কি। তো এটা বুঝতে পারলাম যে তাবিজের কামাল। তো যাই হোক, দূর থেকে মেয়েটা কান্না করতেছিল, বলতেছিল যে রিশাদ আমার খুবই কষ্ট হচ্ছে, আমাকে এরকম ভাবে কষ্ট দিও না, দয়া করে তাবিজটা খুলে ফেলে দাও, এবং আমি তো তোমাকে বলেছি যে আমি আসলে তোমার জন্য সবকিছু করতে পারি, আমি চাইলে তোমার জন্য মারাও যেতে পারি, তুমি সেদিনকে দেখেছো। তো যাই হোক, রিশাদের খুব কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারতেছিলাম। তো আমরা দুজনে তখন তাবিজটা খুলে ফেলার সঙ্গে সঙ্গে মেয়েটা 1 সেকেন্ডের মধ্যে রিশাদের কাছে আসে। 1 সেকেন্ডও সময় নিয়েছে কিনা জানি না, এত দ্রুত কিভাবে আসলে আমি জানি না, তবে জিনারা এই সব পারে আমি জানতাম, তবে সচক্ষে দেখে আমি আসলে বুঝতে পারি। তো এসে রিশাদকে সে জড়িয়ে ধরে তার চোখে মুখে কপালে সব জায়গায় চুমু খেতে লাগলো এবং বললো কি যে এটা কেন করেছো তুমি, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে যা বলবো আমি তাই করবো, তুমি যদি আমাকে এখন মরে যেতে বলো আমি এখন তোমার সামনে মারা যাবো। তো রিশাদ বললো কি যে আমি আসলে তোমাকে
তোমার কাছ থেকে চলে আসার পর বুঝতে পেরেছি আসলে তোমাকে আমি কতখানি ভালোবাসি বা তোমার শূন্যতাটা কতখানি আমার মধ্যে আছে। তো যাই হোক, এই ঘটনাটা আমি নিজের সাক্ষী, আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখেছিলাম। তো এর পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি তো প্রথম দেখে ভয় পেতাম। প্রথম যেদিন দেখেছিলাম আমি তো ভয়ে পুরো শীতকানা অবস্থা। তো ওরা দুজন যখন ওরকম জড়িয়ে ধরে দুজনে কান্না করতেছিল এবং হাসতেছিল, কিছুক্ষণ পর যখন হাসি দিল, মেয়েটা তখন বললো, তুমি ভয় পেও না, তোমাকে ভয় দেখাবো না। তবে এতদিন তোমাদের সঙ্গে যা করছি সেটার জন্য আমি আসলে দুঃখিত, আমাকে মাফ করে দিও তোমরা। আর আমি রিশাদকে এত পরিমাণ ভালোবেসে ফেলবো কখনো বুঝতেও পারিনি। আর এখন আমি রিশাদের সঙ্গেই থাকতে চাই, তোমরা যদি কোনো কিছু মনে না করো। আর আমি তো দেখেছি যে তোমার ভাইয়াকে আমি কত বেশি ভালোবাসি, তাই না? তাই আমি ওদিনকেই মজা করে বললাম, হ্যাঁ ভাবি, আমি বুঝতে পেরেছি। তো দুজনেই হেসে দিল আর কি। তো যাই হোক, এই ঘটনার পর ওদের সময় তো খুব ভালো কাটতেছিল, কারণ হচ্ছে গিয়ে ওই রিশাদ ভাইয়ের সঙ্গে ওই মেয়েটা প্রায় প্রত্যেকদিন রাত্রেবেলায় কথা বলতো, ভাইয়াকে নিয়ে যেত। এরপরের ঘটনা কি হয়েছে আমাকে আসলে আর বেশি কিছু জানায়নি, তবে আমি জানতাম ওনার পরে কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেনই। তবে কিছু ঘটনা আমি বলবো। তো এরপরে হচ্ছে গিয়ে মেয়েটার ঘরের ভিতরে আনতাম কিভাবে আমরা, আমাদের একটা কলসি যেটা ছিল সেই একটা কলসি আমি খুলে ফেলেছিলাম, কারণ হচ্ছে ওই আব্বা আম্মাকে তো বোঝাইতে হবে, তাই না? একটা কলসি খুলে সেখানে একটা নকল কলসি পুঁতে রেখেছিলাম, ওদিক দিয়ে প্রবেশ করতে আর কি। 7টা কলসি 7টাই থাকতে হবে, একটাও খুলে ফেললে ওই জিনেরা প্রবেশ করতে পারবে, এরকম মন্ত্রপুত করা ছিল। তো যাই হোক, এরকম করে প্রায় বেশ কিছু মাস বা বছর কেটে যায় ওইখানে। তো পরবর্তীতে ভাইয়ার হচ্ছে গিয়ে এএসপিতে সুপারিশপ্রাপ্ত হয়। ভাইয়া সুপারিশপ্রাপ্ত হওয়ার পর তো সেখান থেকে চলে যাওয়ার পরে কি হয়েছে সেটা সে যেখানে ছিল, তো ওই ট্রেনিংয়ের আসার পর থেকে যখন জয়েন করার পরে হচ্ছে গিয়ে এরপরে সে পরবর্তীতে ওই পরিমেয়েটার কাছে বিয়ে করে এবং এখন পর্যন্ত কেউ জানে না যে একটা পরি। এবং ভাইয়া আসলে খুব সেফে থাকার চেষ্টা করে এবং কেউ জানে না। ভাই আমাকেও বলতে নিষেধ করেছিল কাউকে, তবে এটা যেহেতু একটা ইন্টারেস্টিং ঘটনা এবং আমার সঙ্গে ঘটা ঘটনা, আমি ইমরান ভাইয়ের ঘটনা অনেকদিন ধরে শুনি, তো যার কারণে আমি ভাবলাম যে ঘটনাটা শেয়ার করা উচিত। তবে আমি এটার পরিচয় গোপন রেখেছি এবং আমি কাউকে বলতে বাধ্য নই এবং আমি কাউকে বলবও না, কারণ হচ্ছে এটা খুবই গোপনীয় বিষয়। এবং বর্তমানে ভাইয়া মেবি অ্যাডিশনাল এসপি আছেন, কোথায় আছেন সেটাও বলবো না। সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের ঘটনাটা আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের জীবনে যদি এরকম কারো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজের ঠিকানাও পেয়ে যাবেন। যদি ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম ও আপনারা দেখছেন দ্য মেগা বক্স।